গাজা সিটিতে আরো জোরালো ইসরায়েলি অভিযান, উপত্যকা জুড়ে তাণ্ডবে একদিনে ৭৭ ফিলিস্তিনের মৃত্যু। রাফায় হামাস মুখপাত্রকে টার্গেট করে হামলা। চীনে দুদিনব্যাপী এসসিও সম্মেলন শুরু, এক মঞ্চে বসতে যাচ্ছেন শি, পুতিন, মোদি। যোগ দেবেন আরো ২০ দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। এক রাতেই ইউক্রেনের ১৪ অঞ্চলে প্রায় ৬০০ ড্রোন মিসাইল ছুড়ল রাশিয়া। জবাবে রুশ জ্বালানি স্থাপনায় কিয়েভের হামলা। গাজা সিটিতে আরো জোরালো হয়েছে ইসরায়েলের অভিযান। শনিবার উপত্যকা জুড়ে হামলায় প্রাণ গেছে আরো ৭৭ ফিলিস্তিনের। আবারও ত্রাণ সংগ্রহকারীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা। নিহত হয়েছে ১১ ফিলিস্তিনি। এখনও অব্যাহত হামলা। রোববার ভোর থেকে এ পর্যন্ত মৃত্যু হয়েছে আরো ২০ জনের। গাজা সিটি দখলের মিশন বাস্তবায়নে অঞ্চলটিতে নারকীয় তাণ্ডব চালাচ্ছে আইডিএফ। বিমান হামলার পাশাপাশি চলছে স্থল অভিযান। উচ্ছেদ করা হচ্ছে ফিলিস্তিনিদের। প্রাণ বাঁচাতে উত্তরাঞ্চল ছেড়ে পালাচ্ছে অসহায় মানুষ। মধ্য গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে আইডিএফ। গাজায় প্রায় ২ বছর ধরে চলমান আগ্রাসনে প্রাণহানি ছাড়িয়েছে ৬৩,০০০। হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দার অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন ইসরায়েলি কর্মকর্তারা। শনিবার এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। উপত্যকার গাজা সিটিতে হামাস মুখপাত্র আবু ওবায়দাকে লক্ষ্য করে এই অভিযান চালায় আইডিএফ বলে জানানো হয় এতে। তবে তার মৃত্যুর বিষয়টি এখনো নিশ্চিত করেনি হামাস। এর আগেও আবু ওবায়দার অবস্থান লক্ষ্য করে একাধিকবার হামলা চালিয়েছে তেল আবিব। তবে বারবারই মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন তিনি। দীর্ঘদিন ধরে হামাসের মুখপাত্র হিসেবে কাজ করছেন আবু ওবায়দা নামে পরিচিত হুদাইফা সামির আব্দুল্লাহ আল কাহলুত। নিজেদের ছোড়া গুলিতে এবার প্রাণ গেল এক রিজার্ভ ইসরায়েলি সেনার। দুর্ঘটনাবশত এক আইডিএফ সদস্যের গুলিতে নিহত হন তিনি। শনিবার দক্ষিণ গাজায় এই ঘটনা ঘটে। নিহত ইসরায়েলি সেনার নাম অ্যারিয়েল লুবলিনার। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীতে সার্জেন্ট ফার্স্ট ক্লাস হিসেবে কর্মরত ছিলেন তিনি। তার মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। ১০ বছর আগে ব্রাজিল ছেড়ে ইসরায়েলে পাড়ি জমান অ্যারিয়েল লুবলিনার। এই নিয়ে গাজায় আগ্রাসন শুরুর পর নিহত ইসরায়েলি সেনার সংখ্যা দাঁড়ালো ৯০০ জনে। আহতের সংখ্যা ছাড়িয়েছে কয়েক হাজার। গাজা থেকে শুক্রবার উদ্ধারকৃত দ্বিতীয় মরদেহের পরিচয় প্রকাশ করেছে ইসরায়েল। শনিবার আইডিএফ জানায় ২৮ বছর বয়সী ওই ব্যক্তির নাম ইদান স্টিভি। টানা ৬৯৩ দিন ধরে তার সন্ধান চালানো হচ্ছিল। পরে যৌথ অভিযানে গাজা উপত্যকা থেকে উদ্ধার করা হয় দুজনের মরদেহ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্টিভিকে শনাক্ত করেছে ফরেনসিক বিভাগ। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের অভিযানের সময় নোভা মিউজিক ফেস্টিভ্যাল থেকে জিম্মি করা হয় তাকে। তেল আবিবের দাবি, আক্রমণের সময় কয়েকজনকে বাঁচাতে সহায়তা করছিলেন স্টিভি। এর আগে ইলিয়ান ওয়াইস নামে আরেক নিহত জিম্মির পরিচয় প্রকাশ করে তেল আবিব। আবারও জিম্মি উদ্ধারের দাবিতে উত্তাল হলো ইসরায়েল। রাজধানী তেল আবিবে হোস্টেজ স্কোয়াডে জড়ো হলো হাজার হাজার মানুষ। সব জিম্মিকে একসাথে ফিরিয়ে আনতে হামাসের সাথে চুক্তির দাবি আন্দোলনকারীদের। শনিবার ব্যানার ফেস্টুন নিয়ে সাপ্তাহিক র্যালিতে যোগ দেয় বিক্ষোভকারীরা। রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে হোস্টেজ স্কোয়াডে জড়ো হন তারা। ট্রাম্পকে ইতিহাস তৈরি এবং জিম্মি মুক্তি চুক্তির জন্য চাপ দেওয়ার আহ্বান জানায় আন্দোলনকারীরা। তেল আবিব বলছে, গাজায় এখনও ৪৯ জন জিম্মি রয়েছে, যাদের মধ্যে মাত্র ২০ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। গেল শুক্রবার ২ জিম্মির মরদেহ উদ্ধারের পর বাকিদের সুস্থতা ও নিরাপত্তা নিয়ে বেড়েছে উদ্বেগ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেন শিকাগোর মেয়র ব্র্যান্ডন জনসন। শনিবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষরের মাধ্যমে চালু করেন প্রোটেক্টিং শিকাগো ইনিশিয়েটিভ নামের এক নীতিগত উদ্যোগ। অভিবাসী বিরোধী অভিযানের অংশ হিসেবে শহরটিতে ফেডারেল কর্মকর্তা ও ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন ঠেকাতেই নেওয়া হয়েছে এই পদক্ষেপ। জনসন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কেন্দ্রীয় সরকারকে কোনোভাবেই সহায়তা করবে না শিকাগো পুলিশ। শিকাগো একটি বিশৃঙ্খল শহর। সম্প্রতি এমন মন্তব্যই করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গুঞ্জন, সেখানে বিপুল সংখ্যক ফেডারেল অভিবাসন কর্মকর্তা ও ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনের পথে হাঁটতেই তার এমন মন্তব্য।
তবে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছেন শিকাগোর মেয়র ডেমোক্র্যাট ব্র্যান্ডন জনসন। শনিবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি, যার মাধ্যমে চালু হয় প্রোটেক্টিং শিকাগো ইনিশিয়েটিভ। লক্ষ্য ফেডারেল সরকারের সম্ভাব্য অভিবাসন বিরোধী অভিযান মোকাবেলায় শহরকে প্রস্তুত রাখা। এটি আমাদের দীর্ঘমেয়াদী প্রস্তুতির ফল। এ উদ্যোগের মাধ্যমে নিশ্চিত করা হবে যে শিকাগোর প্রতিটি নাগরিক নিজ অধিকার সম্পর্কে সচেতন হবেন। প্রতিটি পরিবার প্রস্তুত থাকবে। শহরের প্রশাসন জনগণকে ফেডারেল পদক্ষেপ থেকে সুরক্ষার জন্য কাজ করবে। স্পষ্ট ভাষায় শিকাগো মেয়র জানিয়ে দেন, প্রেসিডেন্ট ট্রাম্প শহরে ন্যাশনাল গার্ডের সেনা বা ফেডারেল এজেন্ট মোতায়েন করলে কোনোভাবেই তাদের সহযোগিতা করবে না শিকাগো পুলিশ। বলেন, শহরের রাস্তায় সশস্ত্র যান ও ট্যাঙ্ক দেখতে চান না তিনি। এই আদেশ স্পষ্টভাবেই বলছে যে শিকাগো পুলিশ বিভাগ সামরিক বাহিনীর সঙ্গে টহল বা অভিবাসন আইন প্রয়োগের কোনো কার্যক্রমে সহযোগিতা করবে না। অপরাধ দমনে আমাদের পুলিশ প্রতিদিন কঠোর পরিশ্রম করছে। প্রেসিডেন্টের জন্য ট্রাফিক থামানো বা চেক পয়েন্ট চালানোর মতো কাজ করবে না তারা। মেয়র জনসন জানান, ন্যাশনাল গার্ড মোতায়েনের পদক্ষেপ কয়েকদিনের মধ্যেই নেওয়া হতে পারে এমন নির্ভরযোগ্য তথ্য আছে তাদের কাছে। অপরাধ নিয়ন্ত্রণে এটিকে জরুরি ব্যবস্থা হিসেবে দেখানোর চেষ্টা করছে মার্কিন প্রশাসন। কিন্তু শিকাগোর কর্মকর্তাদের দাবি, শহরে কমেছে হত্যাকাণ্ড, গান ভায়োলেন্স ও চুরির ঘটনা। ফেডারেল সরকারের অভিযান নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম শহরটির বাসিন্দারাও। স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী শিকাগোর প্রতি 5 জনের মধ্যে একজন অভিবাসী, আর তাদের অর্ধেকেরও বেশি এসেছে লাতিন আমেরিকা থেকে। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ। মার্কিন সংবাদ সংস্থা ভয়েস অফ আমেরিকা থেকে 500 জনেরও বেশি কর্মীকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। ফেডারেল অর্থায়নে পরিচালিত সংবাদ সংস্থাটিকে চরমপন্থী আখ্যা দিয়েছে হোয়াইট হাউস। ভয়েস অব আমেরিকার মালিক প্রতিষ্ঠান জানিয়েছে, সরকারি সংস্থাগুলোর কর্মদক্ষতা বাড়ানো, সেবা উন্নত করা এবং মার্কিন জনগণের কষ্টার্জিত অর্থ সাশ্রয়ের জন্যই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। সংবাদ সংস্থাটির তত্ত্বাবধানের দায়িত্বে থাকা এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া জানিয়েছে, কমানো হবে মোট 532টি পদ, যার মধ্যে বেশিরভাগই ভয়েস অব আমেরিকার কর্মচারী। বাকি থাকবে কেবল 108 জন কর্মচারী। এর আগে জুনে প্রায় 650 জন কর্মচারী বরখাস্তের ঘোষণা দেয়া হলেও পরে কাগজপত্রের ত্রুটির কারণে প্রত্যাহার করা হয় সেই নোটিশ। এক মঞ্চে বসতে যাচ্ছেন প্রভাবশালী 3 বিশ্বনেতা শি জিনপিং, ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদী। চীনে শুরু হওয়া সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দিতে বন্দরনগরী তিয়ানজিনে পৌঁছেছেন তারা। যোগ দিয়েছেন আরও 20 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। গাজা, রাশিয়া, ইউক্রেন, বিশ্বজুড়ে চলমান মার্কিন শুল্ক যুদ্ধ সহ নানা কারণে গুরুত্বপূর্ণ এবারের এসসিও সম্মেলন। 2 দিনব্যাপী আয়োজনের পর্দা নামবে সোমবার। তিক্ততা ভুলে 7 বছর পর চীনে পা রাখলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2020 সালে সীমান্তে বড় বিরোধের পর বেইজিং নয়াদিল্লির তলানিতে ঠেকা সম্পর্ক পুনরায় স্বাভাবিক হতে শুরু করেছে। তাই এসসিও সম্মেলনকে ঘিরে নরেন্দ্র মোদীর এই চীন সফর বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। চীন, ভারত দুটি প্রাচীন সভ্যতা। আমরা বিশ্বের 2 সর্বাধিক জনবহুল দেশ এবং গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ সদস্য। 2 দেশেই নাগরিকদের কল্যাণের ঐতিহাসিক দায়িত্ব পালন করি। উভয় পক্ষের জন্য বন্ধু আর ভালো প্রতিবেশী হওয়াই সঠিক পথ। যুক্তরাষ্ট্রের চাপানো শুল্কের বোঝায় যখন বিপর্যস্ত পুরো বিশ্ব, তখন ওয়াশিংটনকে বার্তা দিতে আবারও একসাথে 2 পরাশক্তি রাশিয়া চীনের প্রেসিডেন্ট। অভিন্ন ইউরেশীয় অঞ্চল গড়া আর পশ্চিমা ন্যাটো জোটের বিকল্প হিসেবে এসসিওর সক্ষমতা বাড়ানোই এবার মূল টার্গেট পুতিন, শি জিনপিংয়ের। গাজা, রাশিয়া ইউক্রেন যুদ্ধসহ আরও বেশ কিছু ইস্যুকে ধরা হচ্ছে এবারের আলোচনার মূল বিষয়বস্তু। সংলাপ হতে পারে 2 জোট সদস্য ভারত পাকিস্তানের সাম্প্রতিক সংঘাত নিয়েও। 2001 সালে এসসিও প্রতিষ্ঠা হওয়ার পর এটি জোটের সবচেয়ে বড় বৈঠক, যেখানে অংশ নিচ্ছেন 20টিরও বেশি দেশের নেতারা। থাকছেন 10টি আন্তর্জাতিক সংস্থার প্রধান। বর্তমানে 10 সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন জনসংখ্যার দিক থেকে যা বিশ্বের 43%। এছাড়াও আরও 14টি সহযোগী দেশ জড়িত এসসিওর সাথে। অনিক রহমান, যমুনা নিউজ। একযোগে ইউক্রেনের 14টি অঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এক রাতে প্রায় 550 ড্রোন ও অর্ধশত মিসাইল ছুড়েছে মস্কো। জাপোরিজিয়ায় 1 জন নিহত এবং 30 জন আহত হয়েছে। রাশিয়ার জ্বালানি স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলার দাবি করেছে কিয়েভও।
কুরস্ক ও ক্রাইমিয়ায় ইউক্রেনের ছোড়া 40টির বেশি ড্রোন ভূপাতিতের কথা জানিয়েছে মস্কো। ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় নিপ্রোপেট্রোভস্কে একের পর এক হামলা। রাশিয়ার সামরিক অবকাঠামো লক্ষ্য করে অভিযানের কথা জানালেও বিধ্বস্ত হয়েছে আবাসিক ভবন, শপিং সেন্টার। অঞ্চলটিতে প্রবেশ করে রুশ পদাতিক সেনারা একটি ঘাঁটিও স্থাপন করেছে, আর তা স্বীকারও করেছে কিয়েভ। রাতভর রুশ হামলার টার্গেট হয়েছে জাপোরিঝিয়াও। একাধিক বাড়িঘর ও গাড়ি বিধ্বস্ত এবং অগ্নিকাণ্ডের শিকার হয়েছে, হতাহতের ঘটনাও। মধ্যরাতে শুরু হয়, প্রায় শেষ রাত পর্যন্ত হামলা চলে। 40 মিনিট বিরতি দিয়ে আবার হামলা শুরু হয়, আরো জোরালো ভাবে। আমাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। জানালাগুলো পুরোপুরি ভেঙে পড়েছে, ছাদেও ফাটল তৈরি হয়েছে, ব্যালকনির জানালার পাল্লাও উড়ে গেছে। মধ্য ও দক্ষিণ পূর্বাঞ্চলেও শোনা গেছে বিস্ফোরণের আওয়াজ। বেশ কয়েকটি আবাসিক ভবন বিধ্বস্ত এবং বিস্তীর্ণ এলাকায় বিচ্ছিন্ন হয়ে গেছে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ। কিয়েভের কাছাকাছি একটি রেলওয়ে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, অভিযানে তাদের সবগুলো টার্গেট পূরণ হয়েছে। গতরাতে আরেক দফা সফল অভিযান পরিচালনা করেছে সেনারা। নিপ্রোপেট্রোভস্ক, জাপোরিজিয়া সামরিক স্থাপনা, রাসায়নিক প্ল্যান্ট, ড্রোন উৎপাদন কারখানা ধ্বংস করা হয়েছে।